গুড ইভিনিং। আজকে বাংলাদেশ বিষয়াবলীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রাকৃতিক ও খনিজ সম্পদ, যেটা বিভিন্ন পরীক্ষায় অ্যাডমিশন, ব্যাংক, বিসিএস, পিএসসির অধিভুক্ত অন্যান্য সকল পরীক্ষায় এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে 1 মার্কসের মতো। বিষয়টির টপিকসটা আবার বলি, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদ। বাংলাদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদের মধ্যে প্রধান প্রাকৃতিক সম্পদ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এটা হচ্ছে বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ। এরপর আছে খনিজ তেল, তারপর আছে প্রাকৃতিক কয়লা, চীনামাটি, ইউরেনিয়াম, কালো সোনা, যেটা কিছু খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি পদার্থ, যেটা একবারে কালো সোনা নামে সবাই চেনে। এরপর আছে চীনামাটি। আমরা সবাই জানি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং একটি বদ্বীপ দেশ, যেটা সমুদ্রের উপকূলবর্তী একটা দেশ, এবং সমুদ্র উপকূলবর্তী হওয়ার কারণে আমাদের দেশে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে। এই প্রাকৃতিক সম্পদগুলো নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, প্রথমে আলোচনা করি প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসটা আসলে কি? বাংলাদেশে যতগুলি প্রাকৃতিক ও খনিজ সম্পদ আছে তার মধ্যে প্রাকৃতিক গ্যাসটা আছে সবচেয়ে বেশি পরিমাণ আছে বাংলাদেশে। এখানে প্রাকৃতিক গ্যাসটা প্রথম সন্ধান পাওয়া যায় 1955 সালে, অর্থাৎ 1955 সালে প্রথম বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়, এবং 1957 সালে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস উত্তোলন কার্যক্রম বাংলাদেশে শুরু হয়। প্রাকৃতিক গ্যাসের প্রথম উত্তোলন শুরু হয়। বাংলাদেশের সর্বমোট প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আছে 28টি। যদিও সবগুলো প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে এখনো গ্যাস উত্তোলন এভাবে সম্ভব হয়নি। এর মধ্যে অধিকাংশ গ্যাস ক্ষেত্র আমাদের সমুদ্রের মধ্যে আছে, যেগুলো থেকে সব গ্যাস সঠিকভাবে উত্তোলন করা সম্ভব হয় না অনেক খরচের কারণে। আমাদের বৃহত্তম গ্যাস ক্ষেত্র যেটি আছে সেটা হচ্ছে তিতাস। গ্যাস ক্ষেত্র এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম গ্যাস ক্ষেত্র। শিল্পক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের প্রথম ব্যবহার শুরু হয় 1959 সালে। শিল্পক্ষেত্রে প্রথম প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয় 1959 সালে, এবং বাসা বাড়িতে সংযোগ স্থাপন করা হয় 1968 সালে। আবার বলি, 1959 সালে শিল্পক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয়, আর বাসা বাড়িতে জ্বালানি হিসেবে অর্থাৎ রান্নার উপকরণ হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় 1968 সাল থেকে। এছাড়াও প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আরো কিছু বলা যেতে পারে। আমাদের দেশের সর্বশেষ প্রাকৃতিক গ্যাস যেটি গ্যাস ক্ষেত্র যেটি আছে সেটি হচ্ছে সর্বশেষ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সি কাইলে অবস্থিত। এটি হচ্ছে সর্বশেষ, অর্থাৎ 28তম আমাদের দেশের গ্যাস ক্ষেত্র। এছাড়া আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় স্বাভাবিকভাবে সেই গ্যাসের অধিকাংশটাই হচ্ছে মিথেন। পৃথিবীতে যত দেশেই মিথেন গ্যাস বা প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে সেখানে মিথেনের পরিমাণ স্বাভাবিকভাবে 80 থেকে 90% পাওয়া গেলেও বাংলাদেশের ক্ষেত্রে মিথেনের পরিমাণ 95 থেকে 99% পর্যন্ত পাওয়া যায়, অর্থাৎ এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে। আর অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা জানি প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ থাকে 80 থেকে 90%, আর বাংলাদেশের ক্ষেত্রে যে পরিমাণটা আছে 95 থেকে 99%। আমাদের দেশে প্রাকৃতিক জ্বালানির একটি প্রধান উৎস, আর বর্তমান সময়ে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে ব্যাপক ব্যবহার যেটা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার হচ্ছে। এরপর আছে জ্বালানি হিসেবে
তারপর কিছু কম্প্রেসড গ্যাস আকারে যেগুলো ব্যবহার করা হয় যেগুলো আছে এলএনজি, সিএনজি, তারপর আছে এনএলজি। এইগুলো আর কি প্রাকৃতিক গ্যাসে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এলএনজি, সিএনজি বা এনএলজি এই আকারটা দেওয়া হচ্ছে এবং এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার হয়ে আসছে। এটা হলো প্রাকৃতিক গ্যাস সম্পর্কে। এবার আসি খনিজ তেল। বাংলাদেশের দ্বিতীয় প্রধান যে খনিজ সম্পদ আছে সেটাকে আমরা খনিজ তেল বলে জানি। খনিজ তেলের খনি আছে বাংলাদেশে দুইটা, একটা আছে হরিপুর আর একটা আছে বরমচলপুর। হরিপুর বরমচলে দুইটা গ্যাস ক্ষেত্র আছে, দুইটা খনিজ তেল খনি আছে। বাংলাদেশের খনিজ তেল, প্রাকৃতিক খনিজ তেল যে তেলগুলো আছে তার প্রাকৃতিকভাবে যে খনিজ তেলটা পাওয়া যায় তার যে শোধনাগার আছে সেটা আছে একমাত্র সিলেটে। তেল শোধনাগার সিলেট। আর এটা হলো প্রাকৃতিক খনিজ তেল। আর শুধুমাত্র খনিজ তেল যদি সেক্ষেত্রে থাকে বা যদি জ্বালানি বলা হয় সেই ক্ষেত্রে হবে চট্টগ্রাম। আবার বলি, খনিজ তেলে দুইটা খনি আছে, একটা আছে হরিপুর, একটা বরমচল, এই দুইটা তেল খনি আছে। আর বাংলাদেশে যে খনিজ তেলে যে প্রাকৃতিকভাবে যে খনিজ তেলটা পাওয়া যায় তার শোধনাগার আছে সিলেট একমাত্র। এবং খনিজ বা জ্বালানি যেটা আমরা প্রাকৃতিকভাবে না এমনি আমরা খনি থেকে পাই এবং পরবর্তীতে সংগ্রহ করি এবং তার শোধনাগার হিসেবে যেটা আছে সেটা আছে চট্টগ্রামে। এটা গেল খনিজ তেল সম্পর্কে। হ্যাঁ, এরপর আসি আমরা প্রাকৃতিক খনিজ সম্পদের ভিতরে আছে প্রাকৃতিক কয়লা। অর্থাৎ কয়লা কিন্তু প্রাকৃতিক কেন বলা হচ্ছে, এই কারণ হচ্ছে কয়লাটা কৃত্রিমভাবে তৈরি করা যায় এবং কিছু কিছু উপজাত্রে আমরা ব্যবহার করে কয়লা তৈরি করতে পারি। কিন্তু আমাদের দেশে যে খনিজ সম্পদটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাকৃতিক কয়লা, এবং এই প্রাকৃতিক কয়লাটা আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। প্রথম 1962 সালে জয়পুরহাটের জামালগঞ্জে এই প্রাকৃতিক কয়লার সন্ধানটা পাওয়া যায়। প্রথম পাওয়া যায় কোথায়? জয়পুরহাটের জামালগঞ্জ। কত সাল? 1962 সাল। সবচেয়ে বড় যেটা আছে এটা হচ্ছে দিনাজপুরের বড় পুকুরিয়া। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক কয়লা খনি যেটা সেটা অবস্থিত আছে দিনাজপুরের বড় পুকুরিয়াতে। প্রাকৃতিক কয়লার এর ব্যবহারগুলো কি কি আছে? বিদ্যুৎ উৎপাদন, কারখানার জ্বালানি,
রাসায়নিক উপজাত। এটা এই তিন ক্ষেত্রে প্রাকৃতিক কয়লাটা বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশের একমাত্র কয়লা শোধনাগার ক্ষেত্র আছে বিরামপুর, দিনাজপুর জেলার অন্তর্গত। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক কয়লা শোধনাগার আছে বিরামপুর, যেটি দিনাজপুর জেলার ভিতরে অবস্থিত। চীনামাটি। চীনামাটি মূলত কি? চীনামাটি একটি বিশেষ ধরনের মাটি যেটা সিরামিক শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের দেশে এখন সিরামিক শিল্পের ব্যাপক প্রসার। এই সিরামিক শিল্পের মূল উপকরণ হিসেবে আমরা চীনামাটিকে চিনি। চীনামাটির ব্যবহার অত্যন্ত ব্যাপক। চীনামাটি মূলত বাংলাদেশের নেত্রকোনা জেলায় নেত্রকোনার দুর্গাপুরে, বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুরে প্রথম চীনামাটির সন্ধান পাওয়া যায় এবং সেখানে প্রথম চীনামাটির খনির সন্ধানটা পাওয়া গেছে। তারপর থেকে এর ব্যাপক প্রসার শুরু হয় 1957 সালের পর থেকে। এর অন্যতম ব্যবহার যেটা বললাম সিরামিক শিল্প। এছাড়া কিছু কিছু ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য যে আমরা পাত্রটা ব্যবহার করে থাকি, সেই পাত্রগুলো তৈরির ক্ষেত্রে এই চীনামাটি ব্যবহার হয়ে থাকে। আর তাহলে আমরা ব্যবহারটা একটু লিখি। আবার বলি, চীনামাটির ব্যবহার মূলত সিরামিক শিল্পে রাসায়নিক উপকরণ হিসেবে। ল্যাবরেটরিতে পাত্র হিসেবে যে চীনামাটির পাত্রগুলো ব্যবহার করা হয় ওইগুলা ল্যাবরেটরির কাজের জন্য ব্যবহার হয়ে থাকে, যেগুলো সবগুলাই চীনামাটির তৈরি। এছাড়া চীনামাটির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা আমাদের দেশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ নিরাপদ করার জন্য বিশেষ প্লেট। হ্যাঁ, আবার বলি, বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ নিরাপদ করার জন্য যে বিশেষ প্লেটটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু চীনামাটির তৈরি। এরপর আসি ইউরেনিয়াম। বর্তমান বিশ্বে ইউরেনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ, যেটা পারমাণবিক শক্তিধর বিভিন্ন দেশ এই ইউরেনিয়ামের উপর নির্ভর করে তাদের পারমাণবিক শক্তিটা তত বেশি বৃদ্ধি করে থাকছে। আমরা যদি খেয়াল করি, বিশ্বের বিভিন্ন দেশ এই ইউরেনিয়াম সংগ্রহ করে থাকে এবং ইউরেনিয়াম থেকে বিভিন্ন রাসায়নিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্র যেটা বলি আমরা, সেগুলো ব্যবহার করতে বা তৈরি করতে ইউরেনিয়ামটা ব্যাপক ব্যবহার হয়। সেজন্য তারা এটা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে এবং
এই অস্ত্র তৈরিতে ব্যবহার করে থাকে। আমাদের দেশে ইউরেনিয়ামের সন্ধানও পাওয়া গিয়েছে। বাংলাদেশের মৌলভীবাজার জেলায় প্রথম ইউরেনিয়াম সন্ধানটা পাওয়া যায়। মৌলভীবাজার জেলায় ইউরেনিয়াম সন্ধান পাওয়া যায় 1994 সালে। আর ইউরেনিয়ামটা আমাদের দেশে যে 3টা কোম্পানি মানে সরবরাহ করে থাকে তাদের নামটা হচ্ছে বাংলাদেশ ইউরেনিয়াম সাপ্লায়ার ডেভেলপমেন্ট। আর আমাদের বাংলাদেশে যে 4টি নদীতে ইউরেনিয়ামটা পাওয়া গিয়েছে সেই 4টি নদীর নাম হচ্ছে পদ্মা, বাংলাদেশের এই 4টি নদীতে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। যদিও এইখান থেকে সঠিক পরিমাণে ইউরেনিয়াম বা পর্যাপ্ত পরিমাণ ইউরেনিয়াম আমাদের দেশ এখনো সংগ্রহ করতে পারছে না, কারণ উপযুক্ত যন্ত্র বা যন্ত্র ব্যবস্থা বাংলাদেশে সেভাবে নেই এবং অত্যন্ত ব্যয়বহুল। সেই কারণে এখান থেকে ইউরেনিয়ামটা সেভাবে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। কিন্তু বাংলাদেশ সরকার ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই নদীগুলো থেকে ইউরেনিয়াম সংগ্রহ করা, এবং ইউরেনিয়াম যেহেতু অত্যন্ত মূল্যবান একটি পদার্থ এবং এটা উৎপাদন করতে পারলে বাংলাদেশ আর্থিকভাবে অনেক লাভবান হবে। এবার আসি কালো সোনা। আসলে কালো সোনা বলতে সেই কালো ধরনের কোনো সোনা এটা কিছু না। কালো সোনা হচ্ছে একটি বিশেষ ধরনের খনিজ পদার্থ যেখানে 2 থেকে 3 বা 4টা খনিজ পদার্থ মিশ্রিত থাকে এবং অত্যন্ত মূল্যবান। এই কারণে এটার নাম বলা হয়েছে সোনা। অর্থাৎ এই কালো সোনার মধ্যে কি কি উপকরণ থাকে সেগুলো আমরা একটু জানি। জিরকন, রিওলাইট। হ্যাঁ, কালো সোনা মূলত জিরকন, মোনাজাইট, রিওলাইট আরও কিছু খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত এই কালো সোনা, এবং এটার ব্যবহার আন্তর্জাতিক বিশ্বে অত্যন্ত ব্যাপক। যদিও আমাদের দেশে এর ব্যবহারটা খুব বেশি প্রসার এখনো ঘটেনি। আর বাংলাদেশে প্রথম কালো সোনা পাওয়া গেছে কক্সবাজার। একজন বিদেশি এই কালো সোনার সন্ধানটা পেয়েছিলেন, তার নাম হচ্ছে এইচ কবি। তিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি প্রথম বাংলাদেশের কক্সবাজারে এই কালো সোনার সন্ধান পেয়েছিলেন। তার নাম এইচ কবি। এরপর আসি চীনামাটি। চীনামাটি 2বার লেখা হয়ে গেছে, সেক্ষেত্রে চীনামাটিটা আমরা একটু বাদ দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা আবার একটু বলি যে প্রাকৃতিক ও খনিজ সম্পদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ, এবং এটা আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এখান থেকে যে কয়টি প্রাকৃতিক সম্পদ বিষয়ে আমি আলোচনা করছি, এছাড়াও কিছু প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো থেকেও প্রশ্ন এসে থাকে, যদিও এগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমি সেখান থেকে বলার চেষ্টা করছি। এগুলো যদি কেউ নোট করে পড়ে বা লিখে চেষ্টা করে সেক্ষেত্রে তার মনে হয় কিছুটা একটু উন্নত হবে। ধন্যবাদ সকলকে।